আপনার কথা শুনতে পাচ্ছি না। আমার কথা কি শোনা যাচ্ছিল দেখুন? জি স্যার। আচ্ছা, আমরা পড়াচ্ছি হচ্ছে ডাবল ইন্টিগ্রেশন। ডাবল ইন্টিগ্রেশন বলতে আসলে আমরা কি বুঝি, মানে তার মিনিংটা কি সেটা আমরা জানতে চাই। আচ্ছা, ডাবল ইন্টিগ্রেশনের মিনিংটা যদি আমরা একটু গ্রাফ এঁকে দেখাই। আচ্ছা, বলো তো এই পোর্শনটুকুর এরিয়া কত হবে? ফোর সাইড। আহ, এখানে এই ডিস্টেন্সটা হচ্ছে 2, আর এই ডিস্টেন্সটা হচ্ছে 2। তার মানে এই অংশটুকুর এরিয়া হচ্ছে, নর্মালি আমরা যদি দেখি, হাইট আর দুইটা হাইটকে আমরা মাল্টিপ্লাই করি তাহলে 2 × 2 = 4 আসতেছে। এখন আমরা যদি এই ব্যাপারটা এইভাবে করি যে এখানে এখানে একটা ছোট একটা পোর্শন চিন্তা করি। মনে করো এখানে ছোট একটা পোর্শন হচ্ছে বক্স চিন্তা করলাম। এই বক্সটা হচ্ছে ডিএ, ছোট অংশের এরিয়া। এখানে বক্সের এই পোর্শনটা হচ্ছে ডিএক্স, আর এই পোর্শনটা হচ্ছে ডিওয়াই। তাহলে এই ডি এর সমান সমান কি হবে? ডিএক্স ডিওয়াই। আচ্ছা, এখন যদি আমি এরকম এরকম ছোট ছোট পোর্শন গুলাকে এই এক্স এক্সিসের দিকে অ্যাড করি, এবং সিমিলারলি এই ছোট ছোট বক্সের উপরে যদি ওয়াই এক্সিস এগুলো অ্যাড করি বা ইন্ডিকেট করি, তাহলে এরকম দেখো অসংখ্য ছোট ছোট এরিয়া আছে। এই ছোট একটা বক্স
এই একটা বক্স, এই একটা বক্স, এই ছোট ছোট রেক্টেঙ্গুলার এরিয়া গুলাকে যদি আমি অ্যাড করি, এক্স এর দিকে অ্যাড করব এবং ওয়াই এর দিকে অ্যাড করব, মানে সামেশন করব, তাহলেই তো এই সম্পূর্ণ অংশ এরিয়া পাওয়া যাচ্ছে। এই ব্যাপারটা আমরা আসলে ইন্টিগ্রেশনের মাধ্যমে করি। তার মানে আমাদের এখানে ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন ডিএ, ডিএ হচ্ছে ডিএক্স ডিওয়াই। তাহলে ইন্টিগ্রেশন যদি করি এক্স এর সাপেক্ষে, এক্স এর রেসপেক্টে, এই যে পোর্শনটুকু ছিল এই পোর্শনে এক্স এর লিমিট কত, 2 থেকে 4, তাহলে আমি এই পোর্শনটুকুর এরিয়া বের করতে চাচ্ছি, এক্স এর লিমিট বসালাম 2 থেকে 4। সিমিলারলি ওয়াই এর যদি আমি এই পোর্শনটুকু যদি ইন্টিগ্রেট করতে চাই, ওয়াই এর লিমিট বসাতে হবে ডিওয়াই, ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে ওয়াই এর লিমিট হচ্ছে 1 থেকে 3, এটা 1, এটা হচ্ছে 3। এখন যদি ইন্টিগ্রেশন করো তাহলে এই প্রথমে এই পোর্শনটুকু করবা এক্স এর সাপেক্ষে, এখানে 1 ছিল, এক্স এর সাপেক্ষে 1 কে ইন্টিগ্রেট করলে পাওয়া যায় এক্স। তাহলে এক্স এর আপার লিমিট এবং লোয়ার লিমিট যদি বসাই, তাহলে আপার লিমিট 4, লোয়ার লিমিট হচ্ছে 2, আর ইন্টিগ্রেশন 1 থেকে 3, তখন ওয়াই কে কনস্ট্যান্ট কনসিডার করা হয়েছে। দেখো একবার যদি এক্স এর আপার লিমিট 4 বসে 2 বসে, এখানে কত পাচ্ছি, এখানে পাচ্ছি 2, ইন্টিগ্রেশন 1 থেকে 3 ডিওয়াই। এখন যদি আবার এটাকে ইন্টিগ্রেশন করি তাহলে পাবো হচ্ছে 2y, 1 থেকে 3 যদি আপার লিমিট লোয়ার লিমিট বসে তাহলে আনসার আসতেছে হচ্ছে 4। দেখো তো ডাবল ইন্টিগ্রেশন করে আনসার কত পেলাম, 4 স্যার। 4। ডাবল ইন্টিগ্রেশন মানে হচ্ছে আমাদের এখানে কোনো ফাংশন ছিল না, 1 ছিল, সেই 1-এ আমরা ম্যাথ করার সময় চিন্তা করলাম যে আমাদের এটা হচ্ছে x ইকুয়াল টু 1 লাইন, এটা হচ্ছে x ইকুয়াল টু 2 লাইন, 2 না সরি, এটা হচ্ছে x ইকুয়াল টু 2 লাইন, আর এটা হচ্ছে x ইকুয়াল টু 4 লাইন, 4 লাইন। তার মানে এটা হচ্ছে y ইকুয়াল টু 1 আর y ইকুয়াল টু 3। এই যে পোর্শনটা, এই পোর্শনের মাঝে আমি ছোট্ট এইভাবে করে একটা বক্সের মতো তৈরি করলাম প্রথমে। এই যে একটা বক্স তৈরি হয়েছে ডি এ পোর্শনটা, এই পোর্শনে আমি এক্স এর দিকে এরকম অনেকগুলা পোর্শনকে ইন্টিগ্রেট করলাম 2 থেকে 4 পর্যন্ত, এবং ওয়াই এর দিকে 1 থেকে 3 পর্যন্ত ইন্টিগ্রেট করা হয়েছে। সবগুলাকে অ্যাড করার মাধ্যমে একটা নির্দিষ্ট এলাকা বা রিজন বা তলের, এক্স ওয়াই তলের এই নির্দিষ্ট পোর্শনের এরিয়ার মান হচ্ছে 4 বের করলাম। যে 4টা আমরা জিওমেট্রিক প্রসেসে বের করতে পারি। এখন আমরা ইন্টিগ্রেশন করার সময়, তার মানে আমি যদি এমনি বলি ইন্টিগ্রেশনটা আসলে কি মিন করে, ইন্টিগ্রেশনের একটা মিনিং হচ্ছে যে ইন্টিগ্রেশনটা সাধারণত কোনো একটা নির্দিষ্ট জায়গার বা এরিয়া বা রিজন, এক্স ওয়াই তলের বা অন্য যে কোনো তলের রিজনের ক্ষেত্রফল বা এরিয়া বের করে। আবার যদি এরকম হয় সেই ইন্টিগ্রেশনের যদি কোনো, এই যে মনে করো এক্স এর লিমিট, ওয়াই এর লিমিট, এর কোনো হাইট থাকে, এর হাইট থাকে বলতে এটা তো এক্স এর মান 2, 4, ওয়াই এর মান 1, 3, এর যদি কোনো সাধারণ হাইট থাকে এটা হচ্ছে 0, এক্স ওয়াই তল, এর উপর যদি কোনো হাইট আমরা দিতে পারি, মনে করো এটা হচ্ছে হাইট, এই হাইটটা হচ্ছে তার, এই পোর্শনটা তার হাইট, হাইট হচ্ছে জেড, জেড হচ্ছে তার ফাংশন, জেড মনে করো দিলাম 5, কনস্ট্যান্ট যেহেতু। তাহলে এই যে বক্স, এই বক্সের ভলিউম কত হবে, এই যেটা বক্স তৈরি হয়েছে এই বক্সের এইটা হচ্ছে এক্স ওয়াই তল, আর এই তলের উপর যে হাইট পাচ্ছে জেড, এটা হচ্ছে জেড। তার মানে এই এই তলের এরিয়ার সাথে এর হাইট কে মাল্টিপ্লাই করতে হবে। হাইট কত ছিল, তাহলে হাইট হচ্ছে 5, তার মানে ভলিউম আসলে 5 এর হবে। তার মানে আমি যদি বলি যে আমার একটা বক্স আছে, সেই বক্সের এরিয়া হচ্ছে, এই অংশের এরিয়া হচ্ছে 4, এই বক্সের সাথে তার উপরে যদি আমি একটু চিন্তা করি, তার উপরের পোর্শনে যদি তার এরিয়াটা বের করতে, ভলিউমটা এই 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 বেসটার সাথে এই 4 যে বেস পাচ্ছি, 4 বেস এরিয়ার সাথে তার যদি হাইটকে আমি নিয়ে আসি, হাইট হচ্ছে 5, তাহলে সম্পূর্ণ এই বক্সের কি পাবো, ভলিউম পেয়ে যাব। তার মানে একটা ফাংশন যদি এরকম হয় জেড ইকুয়াল টু এফ এক্স ওয়াই, তাহলে এই ফাংশনের
ব্যাপার যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের দেখতে হবে সাধারণত এ ধরনের ফাংশনে কি ব্যাপার থাকে, এক্স ওয়াই কি ইনপুট দেওয়া হয়, এক্স এর মান ইনপুট দেওয়া হয়, ওয়াই এর মান ইনপুট দেওয়া হয়, জেড এর মান পাওয়া যায়। তার মানে জেড সাধারণত এক্স ওয়াই তলের উপরে থাকে অথবা এক্স ওয়াই তলের নিচে থাকে। এক্স ওয়াই একটা প্লেন বা তল বা ইন্ডিপেন্ডেন্ট তল বলা যেতে পারে এখানে, যেহেতু মাল্টিভেরিয়েবল ফাংশন। তাহলে আমি যদি এক্স এর মান এবং ওয়াই এর মান এখানে ইনপুট দেই, তাহলে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে এক্স এবং ওয়াই। সাধারণত আমরা ইন্টিগ্রেশন করার সময় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাপেক্ষে বা রেসপেক্টে ইন্টিগ্রেশনটা করি। তার মানে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দুইটা, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই। তার মানে আমাকে দুই দিকে ইন্টিগ্রেশন করতে হবে, এক্স এর দিকে করতে হবে, ওয়াই এর দিকে করতে হবে। তার মানে এক্স এর দিকে যখন ইন্টিগ্রেশন করবো তখন এক্স এর লিমিট দরকার হবে, এক্স এর দুইটা লিমিট। যেমন এইখানে এক্স এর আমাদের লিমিট করা ছিল, দুইটা লিমিট ছিল। সিমিলারলি আমরা যখন ওয়াই এর সাপেক্ষে করবো তখন ওয়াই এর দুইটা লিমিট থাকবে। যদি আমরা একদমই ডাবল ইন্টিগ্রেশনকে মিনিং করতে চাই, ডাবল ইন্টিগ্রেশনের মিনিং যদি আমরা নর্মাল ভাবে বোঝার চেষ্টা করি, তাহলে ডাবল ইন্টিগ্রেশন সাধারণত এভাবে রিপ্রেজেন্ট করে। ডাবল ইন্টিগ্রেশন আর ফাংশন জেড, জেড ফাংশনটা হচ্ছে এফ এক্স ওয়াই, এটা হচ্ছে ডিএ। আচ্ছা, ডিএ হচ্ছে একটা ছোট অংশের এরিয়া। তার মানে মনে করো এই পোর্শনের মধ্যে যদি তোমাকে বের করতে বলা হয় এরিয়া, তাহলে এই যে বক্সটা, এই বক্সের এই পোর্শনটা হচ্ছে একটা নির্দিষ্ট বাউন্ডেড রিজন আর। সেই বাউন্ডেড রিজনের মধ্যে ছোট্ট একটা পোর্শন যদি আমি কনসিডার করি, ছোট্ট একটা বক্স, সেই বক্সটা হচ্ছে ডিএ, যার মান হচ্ছে ডিএক্স ডিওয়াই। ডিএক্স হচ্ছে এক্স এর দিকে ডিফারেন্সিয়াল লেন্থ, আর ডিওয়াই হচ্ছে ওয়াই এর দিকে ডিফারেন্সিয়াল লেন্থ। ছোট বক্স হচ্ছে ডিএ। তার মানে এই ডিএ হচ্ছে একটা ছোট পোর্শনের এরিয়া। এর সাথে যদি ফাংশন থাকে জেড, জেড হচ্ছে এই ছোট অংশের এরিয়ার উপর হাইট, হাইট হচ্ছে কার, এই তলের উপর জেড এর মান। এই তলের উপর জেড এর মান, তাই এই পোর্শনটুকু কি মিন করতেছে, এই পোর্শনটুকু মিন করতেছে এই ছোট পোর্শনের ফাংশনের ভলিউম। আর আমি যদি এর সাথে এরিয়া গুলাকে মানে এদিকে ইন্টিগ্রেশন করি, তাহলে ইন্টিগ্রেশন করতে করতে আমি সম্পূর্ণ অংশে এরিয়ার মধ্যে ইন্টিগ্রেশন করে ফেলবো, আর তার সাথে তার হাইট থাকবে ইনভলভ। তার মানে সম্পূর্ণটা আমাদের একটা ভলিউম দিবে। তার মানে ডাবল ইন্টিগ্রেশনের মিনিং হচ্ছে কোন একটা নির্দিষ্ট এলাকা বা রিজনের ভলিউম বের করা। আর যদি ফাংশনের মান, এটার মান ওয়ান হয়, তাহলে সেই রিজনের এরিয়া বের হবে। তার মানে এখানে তোমাকে যেহেতু এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে, তোমাকে লিমিট দুইটা দরকার হবে, এক্স এর দুইটা লিমিট এবং ওয়াই এর দুইটা লিমিট। এই লাইনটাকে আমরা এভাবে লিখতে পারি, ডাবল ইন্টিগ্রেশন এফ এক্স ওয়াই। যদি এখানে ডিএক্স লেখো তাহলে এখানে এক্স এর লিমিট বসাতে হবে। যদি এখানে ডি ওয়াই এর কনসিডার করো তাহলে এখানে ওয়াই এর লিমিট বসাতে হবে। আর তুমি যখন এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করবা, তখন ওয়াই কে কনস্ট্যান্ট হিসেবে চিন্তা করবা। সিমিলারলি তুমি যখন ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেট করবা, তখন এক্স কে কনস্ট্যান্ট চিন্তা করতে হবে। এভাবে আমরা একটা নির্দিষ্ট পোর্শন বা নির্দিষ্ট এলাকা বা নির্দিষ্ট রিজনের এরিয়া বের করতে পারি। তার মানে যদি সামারিতে আসি, সামারি বলি, তাহলে যা বললাম এতক্ষণ, ডাবল ইন্টিগ্রেশনের ফর্মুলা হচ্ছে জেড এফ এক্স ওয়াই টা ফাংশন যদি হয়, আমরা যদি নির্দিষ্ট এলাকা বা রিজন বা তলে, এক্স ওয়াই তলে আর, আর এর মাঝে আমরা যদি ইন্টিগ্রেশন করি, তাহলে সেই ইন্টিগ্রেশনের যে ভ্যালু বা মান আসবে সেটা হচ্ছে একটা সলিড বডির ভলিউম পাওয়া যাবে। আর সলিড বডির ভলিউম যদি বের হয়, যদি সলিড বডির কোনো হাইট না থাকে, মানে ফাংশন জেড যদি কোনো, জেড এফ এক্স এর মান যদি ওয়ান হয়, তাহলে সেটা এরিয়া হয়ে যাবে। তার মানে ডাবল ইন্টিগ্রেশনের মাধ্যমে আমরা একটা থ্রি ডাইমেনশনাল কোনো সলিড বডির ভলিউম বের করতে পারি, অথবা সেই সলিড বডির এক্স ওয়াই তলে নির্দিষ্ট এলাকা বা রিজনের ভিতরে তার এরিয়া বের করতে পারি। কারো কি কোনো কোশ্চেন আছে ডাবল ইন্টিগ্রেশনের মিনিং নিয়ে? আচ্ছা, আমি কয়েকটা ম্যাথ এখানে দেখাই, তাহলে আস্তে আস্তে সুবিধা হবে বুঝতে।
দেখো এই গ্রাফটা একটু দেখো, এখানে এই ধরনের একটা গ্রাফ ছিল। এই গ্রাফের একটা তল, এটা ছিল আর একটা নির্দিষ্ট রিজন। এই রিজনের যদি আমি এই সাথে এর হাইট নেই, মানে এই কার্ভের এই হাইট নেই, তাহলে এই সম্পূর্ণ অংশের ভলিউম পাওয়া যাবে ডাবল ইন্টিগ্রেশনের মাধ্যমে। আর এই সম্পূর্ণ অংশের ভলিউম আমরা যদি বের করতে চাই, তাহলে আমাদের এখানে ছোট একটা দিয়ে নিতে হবে এবং বোথ সাইডে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করার মাধ্যমে এই নির্দিষ্ট অংশের আমরা এরিয়া, তার সাথে যখন জেড থাকবে তখন এই সম্পূর্ণ অংশের আমরা ভলিউম পেয়ে যাব। আর এই ভলিউম বের করার টেকনিকটাই হচ্ছে ডাবল ইন্টিগ্রাল। সবাই একটু এক্সাম্পল 2 দেখো। আমার কথা কি শোনা যাচ্ছে? Yes, sir. করবো এটা। করা দরকার নেই, শুধু দেখো এখন এই Okay. এক্সাম্পল 2 তে একটা ডাবল ইন্টিগ্রেশন দেওয়া হয়েছে। এটা হচ্ছে ওয়াই লিমিট, তার মানে প্রথমে আমরা ওয়াই সাপেক্ষে করব। আমরা যখন ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, তখন এক্স কে কনস্ট্যান্ট চিন্তা করব। এটা সংখ্যাকে যেভাবে কনস্ট্যান্ট চিন্তা করি, ম্যাথ সেভাবে করব। তা দেখো 40 কে যদি ইন্টিগ্রেশন করি ওয়াই সাপেক্ষে, পাবো 40y। আর এখানে 2xy আছে, যেহেতু ওয়াই সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, এই 2x টা হচ্ছে কনস্ট্যান্ট বাই থাকবে। তার মানে যদি তুমি এভাবে চিন্তা করো, আমি করে দেখাই। 40 মাইনাস 2xy dy, তাহলে ইন্টিগ্রেশন 40y dy মাইনাস ইন্টিগ্রেশন 2xy dy। তো 40 কে করলে হচ্ছে 40y, আর এখানে ওয়াই সাপেক্ষে যেহেতু করতেছি, এক্স কনস্ট্যান্ট, এক্স থাকবে বাইরে 2x। ওয়াই কে যদি করি তাহলে আমরা ইন্টিগ্রেশন করি ওয়াই স্কোয়ার ডিভাইড বাই 2। এই 2 ক্যান্সেল হলে আমরা এই মানটা পাবো। তারপর একবার ওয়াই এর আপার লিমিট 4 বসাবো, ওয়াই এর লোয়ার লিমিট বসাবো 2। ওয়াই এর আপার লিমিট যদি 4 বসাই, তাহলে ওয়াই এর জায়গায় 4 বসাই দিব। ওয়াই জায়গায় 4 বসাই দিলে ক্যালকুলেশন করলে আমরা এই মানটা পাবো। তার পরবর্তীতে আমরা লোয়ার লিমিট যদি বসাই, তাহলে এই মানটা পাবো। ক্যালকুলেশন করলে এরকম আসবে। তারপর যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে আমাদের আনসার চলে আসবে। দেখো তো সবাই এই ডাবল ইন্টিগ্রেশনের আনসারটা বুঝতে পারো কিনা, ম্যাথ করার প্রসিডিওর। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন যদি তোমাকে বলা হয় এই যে ডাবল ইন্টিগ্রেশন সলভ করলাম, এর আসলে মিনিংটা কি? আমি একটু মিনিংটা বোঝার চেষ্টা করি অন্যভাবে। এরিয়া বের করলাম। এরিয়া না, ভলিউম ভলিউম। বের করো না। হ্যাঁ, ভলিউম বের করা। দেখো আমি যদি কোশ্চেনটাকে এভাবে লিখি, কোশ্চেনটাকেই সরাসরি এভাবে না লিখি, এভাবে লিখি, জেড ইকুয়াল টু এফ এক্স ওয়াই, এটা ফাংশন, ফর্টি মাইনাস 2xy। আর একটা আর হচ্ছে একটা নির্দিষ্ট রিজন, সেটার এক্সেল লিমিট দেওয়া আছে হচ্ছে 1 থেকে 3। আর ওয়াই লিমিট দেওয়া আছে 2 থেকে
4। সবাই কোর্সটা ভালো মতো দেখো। আমি যদি বলি এই ফাংশনে এই রিজনের ভিতরে ইন্টিগ্রেশনের মাধ্যমে ভলিউম বের করো, তো তুমি কি চিন্তা করবা? তুমি চিন্তা করবা যে কোথায় আমি ইন্টিগ্রেশনটা করব। ইন্টিগ্রেশনটা করতে হবে, এক্স এর লিমিট হচ্ছে 1, 1 থেকে 3, এক্স এর মান 1 থেকে 3, ওয়াই লিমিট হচ্ছে 2 থেকে 4। তার মানে এই রিজনের তোমার হচ্ছে লিমিট এক্স ওয়াই তল, এই তলের মাঝে তোমাকে ইন্টিগ্রেশন করতে হবে। এই তলের উপর অনেকগুলো এক্স ওয়াই পয়েন্ট আছে, তার উপর হাইট কি, জেড হচ্ছে হাইট। তুমি এখানে একটা পয়েন্ট নাও, এখানে এক্স ওয়াই এই এই বদ্ধ বা বাউন্ডেড এলাকা বা রিজনের ভিতরে তুমি যে কোনো পয়েন্ট নিবা, সবই তো এক্স ওয়াই পয়েন্ট। সেই এক্স ওয়াই পয়েন্টকে যখন বসাবা তখন জেড এর মান পাওয়া যাবে, তাহলে হাইট পাওয়া যাবে। তাহলে এখানে যদি আমি বলি যে এখানে এই পোর্শনে ছোট একটা অংশ যদি নেই বক্স, এই ছোট বক্সের এরিয়া যদি ধরি ডিএ, ডিএ সমান সমান কি হবে, ডিএক্স ডিওয়াই। তাহলে এই ছোট অংশের উপর ভলিউম কত হবে, জেড। এই ছোট অংশের এরিয়া যদি হয় ডিএ, তার সাথে যদি তার হাইট থাকে জেড, তো ডিএ হচ্ছে ছোট অংশের ভলিউম। আর এখন যদি আমি এই ছোট অংশের ভলিউমকে এক্স এর দিকে ইন্টিগ্রেশন করি 2 থেকে 1 থেকে 3 এবং ওয়াই এর দিকে ইন্টিগ্রেশন করি 2 থেকে 4, তাহলে সম্পূর্ণ কি পেয়ে যাব, সম্পূর্ণ ভলিউমটা পেয়ে যাব। এই এই তলের ভিতরে তার উপরে জেড ফাংশনের সাথে একটা ভলিউম পাওয়া যাবে। তাহলে জেড এর মানটা কত, জেড এর মানটা তো কোশ্চেন দেওয়াই আছে, 40 মাইনাস 2xy। আর এখানে তুমি তোমার পছন্দ মতো ডিএক্স এর জায়গায় ডিওয়াই লিখতে পারো, ডিএক্স লিখতে পারো। আমরা এখানে ডিএক্স যদি লিখি, আগে ডিএক্স লিখলে ডিএক্স এর লিমিট কত দেওয়া আছে, 1 থেকে 3। যদি তারপর ডিওয়াই লিখি, ডিওয়াই এর লিমিট কত দেওয়া আছে, 2 থেকে 4। সেই দেখো একই ইন্টিগ্রেশনকে আমরা ডিফারেন্ট মিনিং এ রিপ্রেজেন্ট করলাম। স্যার তাহলে ফাংশনের মধ্যে সবসময় এক্স ওয়াই সম্মিলিত একটা পদ থাকবে? এটা একদম নিশ্চিত না। যদি এখানে একটা কনস্ট্যান্ট ফাংশন থাকতো, শুধু 40 থাকতো, জেড এর মান 40, তাহলে এখানে তুমি এই এলাকা বা রিজন ঠিক থাকতো, এরিয়া, এই জায়গায় ফাংশনের বলতে কি বসানো হয়তো, 40 বসানো হয়তো। এখানে যদি থাকতো ফাংশন 40 মাইনাস এক্স, তাহলে এখানে ফাংশনের মধ্যে কি বসানো যেত, 40 মাইনাস এক্স। সিমিলারলি এখানে যেই টাইপের ফাংশন থাকবে, কনস্ট্যান্ট থাকতে পারে, এক্স থাকতে পারে, ওয়াই থাকতে পারে, মানে সবসময় যে এক্স ওয়াই থাকতেই হবে এরকম কোনো ব্যাপার নাই। স্যার তো সেই ক্ষেত্রে শুধু যদি এক্স সম্মিলিত পদ থাকে ওয়াই এর মান তো বসানো লাগবে না? ওয়াই এর মান বসানো, এখানে তো আমরা কোথাও এক্স এর ওয়াই এর মান বসাচ্ছি না। আমরা কি এখানে কোথাও এক্স এর মান আর ওয়াই এর মান বসাচ্ছি? স্যার লিমিটে। হ্যাঁ, লিমিটে তো অবশ্যই বসাতে হবে, সে তো এক্স ওয়াই তল, আর জেড তো এক্স ওয়াই তলের উপর না, তো উপরে। তোমাকে যদি বলা হয় একটা ফাংশন জেড ইকুয়াল টু 40 মাইনাস এক্স, তোমাকে যদি বলা হয় এক্স ওয়াই তলে 1,2 পয়েন্টে জেড এর মান বের করো, ফাংশনের ভ্যালু বের করার সময় তুমি সেখানে দেখো, এখানে যদি বলা হয় এই পয়েন্টটা হচ্ছে 1,2 এক্স ওয়াই তলে 1,2, জেড এর মানটা কত হবে, এখানে যদি আমি 40 জায়গায় 40 মাইনাস 1 বসে 39, তাহলে এই পয়েন্টের উপরের দিকে থাকবে, এই তলের উপরের দিকে 39 পয়েন্ট থাকবে। এখন যদি এখানে এটা এই পয়েন্ট তো ঠিকই থাকবে, যদি এখানে ওয়াই থাকতো তাহলে সেই মানটা কত হইতো, 38 এই পয়েন্টে। এই পয়েন্টে কি কোনো অবস্থান চেঞ্জ হয়েছে? আমরা তো এক্স ওয়াই তলে ইন্টিগ্রেশন করতেছি, আমরা তো এক্স ওয়াই তলে এখানে তো আর কোনো পয়েন্টকে আমরা নিয়ে আসতেছি না।
তো এখানে বসানোর সাথে তো কোনো সম্পর্ক না ইন্ডিকেশনের। তুমি এক্স ওয়াই তলে তো সবগুলো পয়েন্ট তুমি এখানে বসাতে পারবা। এখানে যে থাকলে যদি এখানে এক্স ওয়াই নাও থাকে, এই পয়েন্ট বসাও, এখানে কত পাবা? 40 পাবা। এখানে 5 7 বসাও এক্স ওয়াই এর মান, সেই 40 পাবা। সেটা 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 হচ্ছে কনস্ট্যান্ট ফাংশন। তো তুমি কি বসাচ্ছ সেটা হচ্ছে ফাংশনের ভ্যালু, সে জেড এর মান। তো একটা যদি তল থাকে, সেই তলে এক্স এর আর ওয়াই এর মান তো থাকতেই হবে লিমিট। তার উপর অনেকগুলো পয়েন্ট আছে, সেখানে তুমি চাইলে এক্স এর জেড এর মান যা যেই পয়েন্ট বসাবা সেই অনুযায়ী জেড এর মান ফাংশন অনুযায়ী পাবা। ফাংশনে যদি জেড এর মান না থাকে, তো এক্স এর মান না থাকে, সেই এক্স এর মান ছাড়া ক্যালকুলেশন হবে ফাংশনে, কিন্তু ওই তল থেকে তো আর এক্স ওয়াই ভ্যানিশ হয়ে যাবে না। আর আমাদের লিমিটটা কোন তলের? এক্স ওয়াই তলের লিমিট। এই জন্য এক্স এর লিমিট 1 থেকে 3, ওয়াই এর লিমিট 2 থেকে 4। এই তল থেকে তো আর এক্স ওয়াই ভ্যানিশ হয়ে যাবে না। জেড এর মান ভ্যারি করতে পারে। যদি ফাংশনের জেড এর এখানে ফাংশনের এখানে জেড এর মান, এক্স এর মান, ওয়াই এর মান না থাকে, বা বেশি থাকে কম থাকে, সেটা জেড এর মান হাইট ভ্যারি করতে পারে। আর হাইট যদি ভ্যারি করবে, কিভাবে ভ্যারি করবে? ফাংশন আকারে হাইটকে আমরা তো ফিক্স করি নাই, এটা তো ভেরিয়েবল ফাংশন। কিন্তু এক্স আর ওয়াই লিমিট বাদ দিয়ে দিবে, এরকম হবে না। জি স্যার, বুঝতে পারছি। এই দেখো, এখানে একটা গ্রাফে দেখানো হয়েছে। এই এই গ্রাফে দেখানো হয়েছে যেটা নির্দিষ্ট তল এক্স ওয়াই তল ছিল, সেই এক্স ওয়াই তলের আমরা মাধ্যমে ইন্টিগ্রেশন করলাম, করার মাধ্যমে এর হাইট ছিল জেড 40 - 2 xy। সম্পূর্ণ অংশ ভলিউম বের করতে পারলাম। সবাই একটু এক্সাম্পল 3 রিডিং পড়ো। দেখো সবাই, কোশ্চেন রিডিং পড়ে দেখো যে বলা হয়েছে ডাবল ইন্টিগ্রাল টু ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য সলিড দ্যাট ইজ বাউন্ডেড অ্যাবাভ বাই দ্য প্লেন z equal to 4 minus x minus y and below by the rectangle। একটা রেক্টেঙ্গেল থাকবে, সেই রেক্টেঙ্গেলের উপরে প্লেন থাকবে। সেই প্লেনটা, তোমাদের প্লেন শেখানো হয়েছে মানে প্লেন ইকুয়েশনটা। সেই প্লেনের উপরে এই তল, এই তলটা, এবং এর নিচে থাকবে হচ্ছে এক্স ওয়াই। এক্স ওয়াই লিমিট কত হবে বলো তো? এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই। এক্স এর লিমিট হচ্ছে 0 থেকে 1। এক্স এর লিমিট হচ্ছে 0 থেকে 1, আর ওয়াই লিমিট হচ্ছে 0 থেকে 2। 0 থেকে ওয়াই লিমিট হচ্ছে 2। আর এর উপরে একটা হাইট থাকবে। এই যে দেখো দেখো, এই যে এটা প্লেন জেড ইকুয়াল টু 4 x - y। তাহলে এক্স ওয়াই তল হচ্ছে এইটা। আর এই তলের উপর যে হাইট, যে পয়েন্ট গুলো বসাবো, সবগুলো বসালে প্লেনের উপর প্লেন পাওয়া যাবে। তো উপরের প্লেন এবং নিচের এই যে হাইট, এদের মাঝে একটা ভলিউম তৈরি হবে। আর এই ভলিউমটা আমরা যদি বের করতে চাই, তাহলে আমাদের ডাবল ইন্টিগ্রেশন ইউজ করতে হবে। আমি তোমাদের গ্রাফটা একটু এঁকে দেখাই।
এই দেখো এটা হচ্ছে প্লেন বা সমতল। এই যে প্লেন আছে না, এই প্লেনের সাথে দেখো এক্স ওয়াই তলে এটা ভলিউম পাওয়া গেছে। সেই ভলিউমটা দেখতে অনেকটা এরকম। এই যে এই উপরের অংশ, এই যে নিচে নিচে এক্স ওয়াই তল এখানে। তুমি যদি এখন এখানে এই তলের ভিতর, এই তলের উপর যে কোনো পয়েন্ট নাও এবং সেই পয়েন্টকে বসাও এই ফাংশনে, তাহলে দেখবা ডিফারেন্ট ভ্যালু পাবা। যদি এক্স এর মান 0 আর ওয়াই এর মান 0 বসাও, তার জেড এর মান কত পাচ্ছ? 4 পাচ্ছ। সিমিলারলি এক্স ওয়াই এর অনেকগুলা পয়েন্ট বের করার মাধ্যমে এই মানে এইটার একটা সলিড বডি পাওয়া যাবে উপরে। তার মানে একটা থ্রি ডি সলিড তৈরি করবে। এই প্লেন এক্স ওয়াই তলের সাথে একটা 3 ডাইমেনশনাল সলিড বডি তৈরি করবে। আর এই সলিড এটা বাউন্ডেড সলিড। এক্স ওয়াই তলে তার একটা বাউন্ডারি আছে, সেই বাউন্ডারিটা এখানে দেওয়া আছে। বাউন্ডারিতে বলা হয়েছে এক্স এর লিমিট হচ্ছে 0 to 1। আমরা এই জন্য এক্স এর লিমিট 0 to 1 বসাচ্ছি। বাউন্ডারিতে বলা আছে এক্স ওয়াই এর লিমিট 0 থেকে 2, এই জন্য ওয়াই এর লিমিট 0 থেকে 2 বসানো হচ্ছে। তারপর যখন আমরা ইন্টিগ্রেশন করতেছি, ইন্টিগ্রেশন করার মাধ্যমে দেখলাম যে আমাদের আনসার আসছে হচ্ছে 5। তার মানে এক্স এর সাথে এক্স এক্সিসে 0 to 1 এই লিমিটের ভিতরে, ওয়াই এক্সিসে 0 থেকে 2 এই 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 রিজনের ভিতরে আমাদের যে ফাংশনটা ছিল z = 4 - x - y, এই ফাংশনটা যে ভলিউম তৈরি করছে সেই ভলিউমের পরিমাণ হচ্ছে 5। দেখো তো কারো কোনো কোশ্চেন আছে কিনা। আচ্ছা, কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি এই এই চ্যাপ্টারে আমাদের আর বেসিক্যালি বেশি কিছু পড়ার নাই। তোমরা এখান থেকে দেখো 14.1 থেকে তোমরা এই ম্যাথ গুলো করবা 1 থেকে 12, আর এখানে 13, 14, 15 15 পর্যন্ত করলে চলবে। 1 থেকে 15 পর্যন্ত এই ম্যাথ গুলো সলভ করবা। ওকে স্যার। স্যার লাস্টের ম্যাথটাতে কি আমাদের কি ভলিউম বের করতে বলছিল? এক্সাম্পল 3, জি স্যার। হ্যাঁ লেখা আছে দেখো, ইউজ এ ডাবল ইন্টিগ্রাল টু ফাইন্ড দ্য ভলিউম। তাহলে স্যার আমরা মানে জেড যে ফাংশনটা দেওয়া আছে ওই ফাংশনটাই ইউজ করছি, মানে এক্স ওয়াই মানে মানে লিমিটটা দিয়া না স্যার? হ্যাঁ, একটা জিনিস শুধু তোমরা সব একটা জিনিস খেয়াল রাখবা, সেটা হচ্ছে এক্স ওয়াই একটা তল বা প্লেন। এই এক্স ওয়াই প্লেনের দুটা লিমিট দরকার হয়। নর্মাল চিন্তা করে দেখো, এটা যদি এক্স 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 এর দিকে সাধারণত যখন এক্স এর সাপেক্ষে ডিএক্স এর সাপেক্ষে ইন্ডিকেট করব, তো এক্স এর দিকে দুটা লিমিট লাগবে। আবার যখন ডি ওয়াই এর সাপেক্ষে ইন্ডিকেট করব, ওয়াই এর দিকে দুটা লিমিট লাগবে। তার মানে এই দুটা লিমিট সাধারণত একটা নির্দিষ্ট পোর্শনকে বাউন্ড করবে। সেই বাউন্ডারির মধ্যে সেটা তল হবে। নর্মালি যদি এক্স আর ওয়াই একটা নির্দিষ্ট জায়গায় বাউন্ড করে একটা তলে, সেটাতে একটা এলাকা বা রিজন হবে, সেটাতে এরিয়া পাবো। আর এরিয়ার সাথে যদি তার সাথে হাইট থাকে জেড,
তাহলে সেটা কি হয়ে যাবে বলতো? এরিয়ার সাথে যদি হাইট থাকে ভলিউম হবে না? তার মানে আমরা যখন ইন্টিগ্রেশন করি তখন এটা আসলে কি মিন করে? এটা মিন করে হচ্ছে নির্দিষ্ট একটা পোর্শনের এরিয়া, ডিএক্স ডিওয়াই, ছোট্ট একটা ডি অংশ ছিল, তার সাথে ভলিউম ফাংশন। এই ভলিউম যে ছিল, এই ভলিউমটাকে আমরা যখন এক্স এর এবং ওয়াই এর মাঝে ইন্টিগ্রেশন করি তখন ওই অংশের উপরের ভলিউমটা চলে আসে। দেখো এই অংশের সাথে ইনভলভ কি, এই যে এক্স ওয়াই তল, এক্স ওয়াই তলের সাথে কি থাকতেছে, হাইট থাকতেছে জেড। তো জেডটা যেহেতু কনস্ট্যান্ট না, একটা এরকম কার্ভ, এরকম একটা ক্রস প্লেন, কখনো বেশি জেড এর মান কখনো জেড এর মান কম, এই জন্য জেডটা হচ্ছে ফাংশন। এই ফাংশনের সাথে মানে 4 - x - y, এই ফাংশনের সাথে তুমি যখন এই অংশটুকুকে ইন্টিগ্রেট করবা তখন সম্পূর্ণ এই এরিয়াটা একসাথে ভলিউম দিয়ে দিবে। আর এই জন্য আমরা ডাবল ইন্টিগ্রেশন ইউজ করতেছি, এক্স এর দিকে ইন্টিগ্রেট করতেছি, ওয়াই এর দিকে ইন্টিগ্রেট করতেছি। তোমার কোশ্চেন কি এটা ছিল? হ্যাঁ জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আমাদের এই চ্যাপ্টার মোটামুটি শেষ। আমরা যেটা করব 14.1 14.2, এই চ্যাপ্টারের এই যে ম্যাথ গুলা করতে বলবো সেগুলো তোমরা সলভ করবা, এবং কিছু ম্যাথ প্রবলেম ফেস করবা। যারা প্রবলেম ফেস করবা এই তারা আমাকে আবার বলবো যে এই ম্যাথ গুলো প্রবলেম ফেস করছি, আমরা ওগুলো আবার সলভ করে দেওয়ার চেষ্টা করব যদি পরবর্তীতে সময় পাই আর কি। আর যারা এই চ্যাপ্টার গুলো আগে পড়ো নাই, একদম নতুন, তাদের একটু বেশি সময় লাগতে পারে। তারা যদি মনে করো ক্লাসের বাইরেও কাউন্সিলিং বা অন্য সময় আমার সাথে ডিসকাস করবো, তাহলে সেই সময় আসতে পারো। যে টাইমটা দেওয়া আছে কাউন্সিলিং এ, আমার সাথে আগে যোগাযোগ করলে আমি লিঙ্ক দিয়ে দিব, বা ওই আমাদের যে গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপ, ওখানেও তুমি নক দিতে পারো, ওখানে আমি লিঙ্ক দিয়ে দিব। আচ্ছা, এরপরে চ্যাপ্টারটা সিমিলার টাইপেরই, কিন্তু কনসেপ্ট একটু সামান্য এর সাথে একটু ডিফার করবে। সেটা হচ্ছে দেখো, ডাবল ইন্টিগ্রালস ওভার নন রেক্টেঙ্গুলার রিজন। এতক্ষণ আমাদের যে ম্যাথটা আমরা সলভ করলাম সেখানে ব্যাপারটা এরকম ছিল যে এক্স এর লিমিট হচ্ছে কনস্ট্যান্ট, এক্স ইকুয়াল টু 1, এটা হচ্ছে এটা কনস্ট্যান্ট লাইন, বা 5, বা এক্স ইকুয়াল টু মনে করো 4, এটা কনস্ট্যান্ট লাইন ছিল। আর ওয়াইও ছিল এটা কনস্ট্যান্ট, ওয়াই ইকুয়াল টু 1 আর ওয়াই ইকুয়াল টু ফর এক্সাম্পল 7, এগুলো ছিল কনস্ট্যান্ট। এখন যদি ব্যাপারটা এরকম না হয়, ব্যাপারটা চেঞ্জ হয়ে এরকম হয়ে যায়, এক্স এর এখানে কনস্ট্যান্ট এটা ফাংশন, এখানে আরেকটা ফাংশন, সিমিলারলি এখানে একটা ফাংশন, এখানে আরেকটা ফাংশন। তো এই যে পোর্শনটা হবে, এই পোর্শনটা দেখো তো, এই পোর্শনটা দেখতে অনেকটা রেক্টেঙ্গুলার বক্সের মতন না? এটা একটা আয়তাকার বক্স। এই জন্য বলা হয়েছিল এর আগের জি চ্যাপ্টারে স্যার। যে এলাকাটা রিজন ছিল, সেই রিজনটা ছিল রেক্টেঙ্গুলার রিজন ছিল। এই রিজনটা হচ্ছে রেক্টেঙ্গুলার রিজন, আর এখানে তো কোনো শেপ নাই স্পেসিফিক। এই জন্য বলা হয়েছে ডাবল ইন্টিগ্রালস ওভার নন রেক্টেঙ্গুলার রিজন, মানে যেই রিজনটা রেক্টেঙ্গুলার না সেই রিজনটাকে বলা হচ্ছে ডাবল ইন্টিগ্রেশন নন রেক্টেঙ্গুলার রিজন। আমি যদি এটা ম্যাথ সলভ করতে ব্যাপারটা বোঝার চেষ্টা করি তাহলে মনে হয় সুবিধা হবে। তোমরা কি তোমাদের ক্লাস টেস্টের খাতা চেক করছো? আমি মনে আপলোড করছিলাম, ফিডব্যাক কি পাইছো সবাই? না স্যার। স্যার আজকে আপলোড করছেন না কালকে? আজকে আপলোড করছি। ইএলএমএস এ দেখো যে তোমাদের যে এই অ্যাসাইনমেন্ট 1 মানে ক্লাস টেস্ট 1 দেওয়া আছে, সেখানে একটা ফিডব্যাক জুড়ে দেওয়ার কথা। স্যার দেখা হয়নি স্যার, মানে ক্লাস শেষে দেখবো স্যার। আচ্ছা, ক্লাস শেষে দেখো, দেখে আমাকে জানাও। ঠিক আছে। আচ্ছা,
আমি বলছি এক্সাম্পল করাতে করাতে বুঝাই। আচ্ছা, এখানে যদি বলা হয় এই ম্যাথটাকে যদি আমরা একটু দেখি, তাহলে এখানে বলো তো ইন্টিগ্রেশন কাকে করতেছি? এই ফাংশনটা হচ্ছে জেড ওয়াই স্কোয়ার এক্স। বলো তো ওয়াই লিমিট কত দেওয়া আছে? স্যার -x থেকে আচ্ছা, ওয়াই লিমিট দুইটা, একটা হচ্ছে গিয়ে লোয়ার লিমিট, একটা ওয়াই এর মান হচ্ছে -x, আরেকটা ওয়াই এর মান হচ্ছে এক্স স্কোয়ার। এটা হচ্ছে ওয়াই এর আপার লিমিট এবং লোয়ার লিমিট। এক্স এর লিমিট কি বলতো কত? 0 থেকে, একটা লোয়ার লিমিট, এবং এক্স এর লিমিট হচ্ছে 1, এবং ফাংশন হচ্ছে এইটা। এখন তোমাকে যদি বলা হয় যে এই দুটা লিমিট এক্স এবং ওয়াই কে এক্স ওয়াই তলে কোন পোর্শনটুকু হচ্ছে একে দেখাও। আচ্ছা, ওয়াই এর মান যদি -x হয় তাহলে কার্ভটা কি হবে বলো তো? স্যার নিচে যাবে না? নিচে যাবে লিনিয়ার গ্রাফের মতো। হ্যাঁ, একটা স্ট্রেট লাইন যার স্লোপ হচ্ছে নেগেটিভ, মানে কার্ভটা হচ্ছে এরকম। এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু -x। আচ্ছা বলতো ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ারের কার্ভ দেখতে কেমন? স্যার ইউ এর ইউ, হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। তো এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার। আচ্ছা, এটা গেল এক্স এর। আর যদি বলে এক্স ইকুয়াল টু 0, তার মানে কি এক্স ইকুয়াল টু 0 কি এই লাইনটা না? ইয়েস স্যার। আর এক্স ইকুয়াল টু 1 তাহলে কোন লাইনটা হবে? এখন কোশ্চেন হচ্ছে এই যে অংশটা পাওয়া গেছে, এই যে পোর্শনটা, এইটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের লিমিট। যে এই লিমিটটা কি এই পোর্শনটা কি একটা রেক্টেঙ্গুলার আয়তকার ক্ষেত্র নাকি এটা কোন একটা নন রেক্টেঙ্গুলার শেপ? না, নন রেক্টেঙ্গুলার শেপ না এটা। ইয়েস স্যার, নট রেক্টেঙ্গুলার। আচ্ছা, তাহলে এখন এখানে তোমার দেখতে হবে যে ওয়াই লিমিট কয়টা? দুইটা। একটা হচ্ছে এটা লোয়ার লিমিট, এটা আপার লিমিট। এক্স এর লিমিট কয়টা? দুইটা, একটা লেফট রাইট। তুমি সবসময় খেয়াল রাখবা এক্স এর লিমিট থাকবে দুইটা, লেফট সাইডে একটা, রাইট সাইডে একটা। আর ওয়াই লিমিট আপার এবং লোয়ার, চারটা লিমিট দিয়ে একটা নির্দিষ্ট এলাকার রিজন বাউন্ড হয়েছে। তাহলে যদি বলা হয় এই 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 অংশটুকুর এরিয়া বের করো, তো কিভাবে বের করবা? তোমাকে যেটা করতে হবে, দুইবার ইন্টিগ্রেশন করতে হবে। সবসময় ভেরিয়েবল লিমিটের মধ্যে যখন ভেরিয়েবল থাকবে সেটা সবসময় আগে রাখবা। তো ওয়াই লিমিটকে যদি করো তাহলে ওয়াই এর সাপেক্ষে তুমি ইন্টিগ্রেশন করতেছো, তাহলে ওয়াই এর আপার লিমিট কত? এক্স স্কোয়ার। ওয়াই এর লোয়ার লিমিট কত? এই লাইনটা -x। তারপর যদি এক্স এর সাপেক্ষে করো, এক্স এর আপার লিমিট কত? মানে রাইট সাইডের 1। এক্স এর লোয়ার লিমিট কত? 0। আচ্ছা বলো তো এখন এটা কি বের করলাম? স্যার এরিয়া। যে এই অংশটুকুর এরিয়া বের করলাম, এই যে পোর্শনটুকু, এই পোর্শনটুকুর এরিয়া বের করলাম। যদি তোমাকে বলা হয় এই পোর্শনের উপর হাইট আছে, একটা ফাংশন আছে, সেটা হচ্ছে জেড, এইটা, তাহলে কি বের হবে? এখানে যদি সে জেড এর মানটা বসাই দিই, জেড দিয়ে গুণ করলে স্যার আয়তন পাওয়া যাবে। তাহলে ওই ফাংশনের সাথে এই এরিয়ার ভলিউম পাওয়া যাবে ভলিউম বা আয়তন পাওয়া যাবে। এর আগের চ্যাপ্টারের যে ডিফারেন্সটা ছিল, আগের চ্যাপ্টারে এই লিমিট গুলা, এই ওয়াই এর যে লিমিট গুলা, সেগুলা ছিল হচ্ছে কনস্ট্যান্ট। আর এখন সেই লিমিট গুলা কি আসছে? ভেরিয়েবল। আগের চ্যাপ্টারে এই লিমিট গুলো একদমই কনস্ট্যান্ট ছিল, আর এখন এই লিমিট গুলোর মধ্যে মানে যেহেতু রেক্টেঙ্গুলার শেপ ছিল বা রিজন ছিল, এই জন্য ছিল কনস্ট্যান্ট। আর এখন যেহেতু নন রেক্টেঙ্গুলার, এই জন্য হচ্ছে ভেরিয়েবল। দেখো তো সবাই ম্যাথটা বুঝতে পারো কিনা?
জি স্যার, বুঝতে পারছি। সবাই একটু এক্সাম্পল 3 রিডিং করো। স্যার, আপনি কি ক্লাস টেস্ট 1 এরটা খালি ফিডব্যাক দিয়েছেন নাকি ক্লাস টেস্ট 2 টারও দিয়েছেন? শুধু ওয়ানেরটা দিছে, টুইটটা দেয়নি আমার। ও আচ্ছা। এই খাতাগুলো দেখতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে এই এই কম্পিউটারে একটা একটা করে পেজ দেখতে হয়। আর বেশিরভাগ স্টুডেন্টই লেখাগুলো হচ্ছে কি, দেখা গেছে কারো পিডিএফ ডানে কারো পিডিএফ বামে, এরকম আছে স্টুডেন্ট যাদের পিডিএফ একটা হচ্ছে এই ডান সাইডে রোটেট করা, আর একটা হচ্ছে বাম সাইডে রোটেট করা। একটা পেজ গ্যাপ দিয়ে 3টা পেজ গ্যাপ দিয়ে একটা পিডিএফ দিছে। মানে অপ্রয়োজনীয় যে উল্টাপাল্টা কাজ মানে যেভাবে করছে, এই খাতাগুলো গুছায় দেখতে মোটামুটি নর্মাল সময়ের চেয়ে প্রায় দ্বিগুণ 3 গুণ সময় টাইম লাগতেছে। আর এর এর মাঝে তো দেখা যাচ্ছে অনেকে আবার হুবহু কপি করতেছে। কপি করলে কিন্তু মিলের খাতা সব দেখি নাই, যাদেরটা কপি পাবো তাদেরকে 0 দিয়ে দেওয়া হবে, কারণ কপি করার এখানে কোনো সুযোগ নাই। মানে কোনো খাতা তুমি নিজে পরীক্ষা দাও, নিজের মতো করে বসে দাও পরীক্ষা, ঠিক আছে, এমনিতেই তুমি অনেকটা কপি করতেছো, যেটা ঠিক না। মানে হয়তো বা ফর্মুলা গুলো তুমি দেখে লিখতেছো, মানে অনেক জিনিস সহজ হয়ে গেছে তো। তারপর যদি একেবারে কেউ অন্ধের মতো কপি করে, সেই জিনিসটা আসলে ঠিক না। কারণ এখন কিন্তু পরীক্ষা একটু অনলাইনে একটু হয়তো বা সময় লাগতে পারে, কিন্তু নর্মাল সময়ের চেয়ে কোশ্চেন প্যাটার্ন সহজ, নর্মাল সময়ের চেয়ে পরীক্ষার ডিফিকাল্টি লেভেল সহজ। তারপর নর্মাল সময়ের চেয়ে তুমি ফর্মুলা কম মেমোরাইজ করতেছো। তার মানে কি, নর্মাল সময়ের চেয়ে অনেক কিছু সহজ করা হয়েছে। তার পিছনে কারণ হচ্ছে ক্লাসগুলো নর্মাল সময়ের মতো হচ্ছে না, তো এই ক্লাসগুলোর স্ট্যান্ডার্ড অনুযায়ী করা হচ্ছে। তবে এখন এই জন্য ক্লাসগুলো স্ট্যান্ডার্ড যেরকমই থাকুক না কেন, নর্মাল হচ্ছে সবকিছুকে ইজি করে দেওয়া হয়েছে। তারপরে যদি কেউ একদম হুবহু দেখে লেখে, কপি করে অন্ধের মতো, আসলে তার ব্যাপারে আসলে স্টেপ নেওয়াটা দরকার। এখন পর্যন্ত আমি নেই নাই, কিন্তু যদি এরকম পাই দেখি একদমই মানে অন্ধের মতো কপি করছে, তাদের বিষয়ে আমি আর কি একটু স্টেপ নিবো আর কি। আর আমার কোশ্চেন প্যাটার্নও খুব সহজ। জি স্যার। সহজ। স্যার ক্লাস 2 এর কি ফিডব্যাক দিবেন? ওটা তো স্যার দরকার না, তুমি মিডের আগে চলে গেছে। না, সবগুলাই দিব, কিন্তু দেখতে তো সময় লাগতেছে এটার এখন। জন্যই তো স্যার। সবগুলো ফিডব্যাক তো অবশ্যই দিব, কারণ কোন স্টুডেন্ট খাতা লেখছে, কে নাম্বার কম পাইছে বেশি পাইছে, সেটা তো জানার অধিকার তারা আছে। জি স্যার। আর এরা ফিডব্যাক সব দিয়ে দিব। ফাইনালটা জানি না, মানে অ্যাসাইনমেন্ট মনে ফিডব্যাক দিব না,
এই ক্লাস টেস্ট সবগুলো ফিডব্যাক দিয়ে দিব খাতা, ইনশাল্লাহ আশা করতেছি, এবং মিডটাও দিব। আর বাকি সবগুলো দিয়ে দিব, সবগুলো নাম্বার জানাই দিব। এখানে তো কোনো কিছু মানে লুকানোর বিষয় নাই, সব তো একদম স্টুডেন্ট জানবে কি কি হচ্ছে পুরো আচ্ছা গেট। স্যার ফিডব্যাক দিয়েছে, আপনি যে প্রবলেম গুলো বললেন ওইগুলো স্যার আমাদের একটু বলে দিন, আমার দেখে ওই ওরকম ভাবে মানে খাতাগুলো আমরা সাবমিট করবো আপনার কাছে। না, যেভাবে করছে এই ক্লাসে সবাই হয়তো করে না, আমি জেনারেল বললাম। আমার একটা কোর্সের খাতা দেখতে গিয়ে ইউএমএস এ এরকম ভয়াবহ বিপদে পড়ছি যে খাতাগুলো পেজ গুলো ইউএমএস দেখাচ্ছে যে শুধু একটা ওয়ার্ড, সে এতটা জুম করছে, পরে সে ডাউনলোড করে দেখতে হয়েছে। ও দেখা গেছে একটা খাতা দেখতে, খাতাটাকে প্রথমে ঠিক করতে হয়, ঠিক করতে গিয়ে আমার সময় চলে যায় 5-7 মিনিট। তারপর খাতা দেখতে হবে, কোশ্চেন ঠিক মতো লেখে না, 1 নাম্বার লেখছে, তারপর আবার লেখছে, পরে গিয়ে দেখি, অনেক পরে গিয়ে দেখি আবার 1 নাম্বার বাকি পার্টটা লেখছে। তো একের প্রথম পার্ট এক জায়গায় আছে, দ্বিতীয় পার্ট আরেক জায়গায় আছে, এখন তো জিরো দেওয়া যায় না, এগুলো মিলাইতে হয়। এগুলো মিলাইতে গিয়ে দেখা যাচ্ছে একটা খাতা দেখতে দেখা গেছে 15 মিনিট চলে গেল। আবার খাতাগুলো পিডিএফ দেখতে হয়, একটা পেজ দেখতে হয়, প্রতিটা পেজের নাম্বার গুলো আবার মনে রেখে আবার যোগ করতে হয়। দেখা গেছে নর্মাল সময় এগুলো হাতে করছে খুব কুইকলি, এটা কম্পিউটার করলে মানে একটা পেজ শেষে আরেকটা পেজ যেতে হয়, একটা পেজ শেষে আর যেতে হয়, আবার পেজ ব্যাক করতে হয়। এই এই কাজগুলো করতে গেলে অফলাইনে সময় লাগে, আর অনলাইনে যদি ইএলএমএস এ দেখি আরো বেশি ঝামেলা। জি স্যার। আচ্ছা, তারপর আমি সময় মতো যাওয়ার চেষ্টা করবো আর কি। ওকে স্যার। পিডিএফ করার সময় স্যার কিছু বেসিক মানে রুল আছে স্যার, ওগুলি মানলেই স্যার একটা পিডিএফটা স্যার সুন্দর হয় স্যার। হ্যাঁ, ওটা যদি করলে হয়। আর সবচেয়ে বড় কথা কি, যে এই নর্মালি একটা এভাবে বলা ঠিক না, একটা যেটা পরীক্ষার খাতা একটা শৃঙ্খলা। আচ্ছা, আমি দেখছি আসলে 4টা বা 5টা পেজ ছবি তুলতে এবং পিডিএফ বানাতে খুব বেশি কিন্তু সময় লাগে না। এখন এই সবাই কিন্তু মোটামুটি এই ক্যামেরা মানে সবার মোবাইলে অনেক আগে থেকে তারা ছবি তোলার ব্যাপারে এক্সপার্ট আছে, কম বেশি সবাই। আমাদের এখানে যারা স্টুডেন্ট তারা আসলে সবারই মোটামুটি স্মার্টফোন আছে, এবং অনেক আগে থেকেই আছে আমার ধারণা, এবং তারা সবাই ছবি টবি তুলতে পারে আর কি, কম বেশি তুলতে পারে। তো এখানে হয়তো এই সিস্টেমের সাথে ইউজ তো না, কিন্তু খুব বেশি ডিফিকাল্ট হওয়ার কথা ছিল না আসলে, কিন্তু যতটা ডিফিকাল্টি ফেস করছে স্টুডেন্টরা, নেটের প্রবলেম সেটা এটার ব্যাপার আছে। কারণ নেটের ক্ষেত্রে হয়তো বা কারো কম বেশি সময় লাগতে পারে। তারপর দেখলাম যে খুব বেশি কিন্তু মানে মেগাবাইট বা কিলোবাইট লাগে, খুব খুব কমই লাগে। এক একটা ফাইল কিন্তু 1 মেগাবাইটও দেখতেছি না, যে খুব কমই অনেক সময়। মানে স্যার আপনি মেয়াদ তো এত বড় দেন না যে অনেকগুলো পেজ লাগবে করতে, এরকম তো না। না, সবাই তো এগুলোই দিচ্ছে, 4টা 5টা পেজ লাগবে, খুব বেশি 7টা 8টা লাগতে পারে, খুব বেশি হলে। মিডের পরীক্ষা তো মনে হয় এত লাগে না, না। তাহলে ওই 7-8টা পেজ মিডের ছবি, পরীক্ষা ওই একটা মেয়াদে বড় ছিল আর কি, আর বাকি সবই ছোট ছিল। 7-8টা পেজ বেশি লাগবে না। তবে এখানে আসলে অনেকগুলো ব্যাপার তো, আসলে কে কিরকম করতেছে বলা ঠিক না। ইন জেনারেল অনেকগুলো কেস বলতেছি, কিছু কিছু স্টুডেন্টরা কিন্তু বলে যে এতক্ষণ লাগেও না, 5-6 মিনিটে সে সবকিছু আপলোড করতে পারে। অনেক স্টুডেন্ট এভাবে বলে। আর এই অনেক স্টুডেন্ট বলছে 15 মিনিট 20 মিনিটও সে আপলোড করতে পারতেছে না। মানে এখানে তো আমাদের দেখা সম্ভব না যে কে কি করতেছে আসলে, এই জন্য জেনারেল কাউকে বলতে পারি না যে সেই কাজ করছে বা কে সেই কাজ করে নাই। কিন্তু নর্মাল চিন্তা করলে আমার যেটা মনে হয়, আমি যেটা বুঝতে পারছি, যে 1 ঘন্টা 15 মিনিট সময় দিলে স্টুডেন্টরা 1 ঘন্টা 10 মিনিট পর্যন্ত লেখে। তারপরে একটু আপলোড আপলোড করে, বা 1 ঘন্টা 7 মিনিট 8 পর্যন্ত লেখে, তারপরে আপলোড করার চিন্তা করে। সে মনে করে 5 মিনিটে পারবে, তো শেষ মুহূর্তে যখন যায় তখন সে দেখে যে সে পারতেছে না। এই ব্যাপারটা, এই সমস্যাটা হয়েছে। কিন্তু জি সে স্যার, যদি এটা ট্রুথ স্যার। না, সে যদি 15, এটা বুঝতে পারছি, কারণ কি সব স্টুডেন্ট একই চিন্তা করে, আমার হাতে সময় আছে 15 মিনিট, কিন্তু পরীক্ষাটা ছিল আসলে 1 ঘন্টার জন্য। আর 15 মিনিট আপলোড অনেক বেশি সময়। আর আমার পরীক্ষার ক্ষেত্রে তো 10 মিনিট আপলোড দিয়েছি সিটি পরীক্ষায়, এটাও ম্যাক্সিমাম টাইম। পরবর্তীতে এটাকে আমি আরেকটু অন্য সিস্টেমে করব, স্যার কারণ হ্যাঁ বলো। স্যার 1 ঘন্টা চেয়ে একটু বাড়ানো যায় না টাইমটা সিটির স্যার? একটু 10 মিনিট বেশি, মেবি 1 ঘন্টা 10 মিনিট এরকম কিছু। আমাদের সিটি টাইম 1 ঘন্টা 10 মিনিট? না না, ও সিটির কথা বলা যায়, ওরা মির কথা বলছে। এই না মিড না, মিরে সিটির কথাই স্যার, মানে একটু বেশি, জাস্ট 1 ঘন্টার চেয়ে একটু বেশি মনে করেন। সিটি তো আমার 1 ঘন্টা না, সিটি তো আমার 25 মিনিট আর 10 মিনিট 35 মিনিট। আমার সিটি পরীক্ষা তো 1 ঘন্টা না, 25 মিনিট হচ্ছে পরীক্ষা দেওয়ার টাইম, আর 10 মিনিট হচ্ছে আপলোড টাইম, যে 35 মিনিট। আর প্রথম সিটিতে অনেকে আপলোড করতে পারে নাই, মানে প্রথম হিসাবে অনেক সময় দেওয়া হয়েছিল, সেটা অন্য অন্য ডিফারেন্ট কেস ছিল।
আচ্ছা, এখন মনে হয় সবাই মোটামুটি ইউজড হয়ে গেছে। আর এই দেখা যাক সামনে কি হয়। মোটামুটি সবাই বুঝতে পারছে সিচুয়েশনটা কিরকম হবে বা কিভাবে হবে। জি স্যার, আশা করি সামনে প্রবলেম হবে না এরকম আর কি স্যার। স্যার মিডে তো স্যার সার্ভারই ডাউন হয়ে গেছিল। হ্যাঁ, এই প্রবলেম গুলো তো আছে, এগুলো তো আমরা আর অস্বীকার করতে পারবো না। কারণ কারো কারো তো জেনুইন জেনুইন প্রবলেম তো কম না। যেমন সত্যিকারে কেউ অথবা প্রবলেম ফেস করছে এরকম তো সংখ্যা অনেক হয়তো বা হইতে পারে। তবে এটা এটা কি, এই একটা জিনিস আহ, দেখলে বোঝা যায়, একটা স্টুডেন্টের যখন সবগুলো সিটিতে এই ধরনের সমস্যা হয়, সব জায়গায় সময় সিটি হয়, তখন বুঝতে হয় যে আসলে প্রতিদিন সার্ভার ডাউন থাকে না, বা প্রতিদিন সেটা সেই কাজটা সেই ইন্টেনশনালি করতেছে, এটা ধরা যায় আর কি। কারণ আমি দেখি যাদের সমস্যা হয় তাদের সব সময় সমস্যা হয়, আর যাদের সমস্যা হয় না তাদের সমস্যা হয় না। এই ব্যাপারটা আমি খেয়াল করি আর কি। এই জন্য আমি তো দেখতে পারতেছি না, এই জন্য আমাকে ধরে নিতে হচ্ছে। যদি ধরে নেওয়া ঠিক না, কিন্তু ধরে নিতে হচ্ছে আমাকে এই সমস্যা হচ্ছে। সমস্যা নেই, এরপরে থেকে একটা কাজ করব, সেটা হচ্ছে পরীক্ষার টাইম দিব এবং বলবো এই টাইমের মধ্যে আমাকে বলে দিবা, তারপর আপলোড চেষ্টা করতে থাকবা, তাহলে মনে হয় ভালো হবে। স্যার আমরা যদি হচ্ছে স্যার গুগল ক্লাসরুমে যদি আপলোড করি তাহলে হয়তো সার্ভারের প্রবলেমটা থাকবে না। মানে আমার একটা ফ্যাকাল্টি হচ্ছে গুগল ক্লাসরুমে আপলোড নিয়ে নিয়ে আর কি বলে যে ওইখানে তোমরা ফাইল সাবমিট করে দাও। এগুলো করা যায়, কিন্তু যে সমস্যাটা হয় এতে অফিসিয়াল তো স্যার ইএলএমএস গুগল ক্লাসরুম। এই গুগল ক্লাসরুমে আপলোড করলে সেগুলো ফিডব্যাক বা সেগুলো রেকর্ড রাখাটা টাফ হয়ে যাবে। আর এত পিডিএফ এর ভিতরে আমি অনেক কিছু মিস করব, নাম্বার ওয়ান। আর স্টুডেন্টরাও খুব বেশি কনফিউজ হয়ে যাবে যে কখন গুগল ক্লাসরুমে দিচ্ছে, কোথাও ইএলএমএস এ দিচ্ছে, এক এক জায়গায় এক এক ফ্যাকাল্টি এক এক নিচ্ছে। এই জন্য আর কি সবাই একই রকম রাখা ভালো, নাম্বার ওয়ান। আর নাম্বার টু যেটা, সেটা হচ্ছে যেহেতু মেল অ্যাড্রেসটা সবাইকে মেলে নিচ্ছই, মেলে নিয়ে যেতে হয়তো বা অনেকে আপলোড করে, ডাউনলোড করে, তো সেখান থেকে মেল পাঠানো আমাকে খুব সহজ। যদি সে আপলোড করতে ব্যর্থ হয়, এরপর থেকে এটা করব যে সময় দিব, ওই সময়ের ভিতরে সে এই আপলোড করবে অথবা আমাকে মেল করবে। আর ওই ফাইলটাই সে যদি আপলোড করতে সময়ও নেয়, তাহলে তাকে আমি বাকি তিনটা পরীক্ষার মধ্যে একটা চান্স দিব আপলোড করার জন্য। আচ্ছা, এটা পরে আলোচনা করবো না, এগুলো নিয়ে সমস্যা হবে না। সবাই একটু দেখো, এই কোশ্চেনটা একটু বুঝতে পারলে ম্যাথ অনেকগুলো বুঝতে সহজ হবে। এই কোশ্চেনটা যদি এভাবে থাকে যে ইন্টিগ্রেশন ডাবল ইন্টিগ্রাল এক্স ওয়াই ডিএ আর, আর হচ্ছে একটা নির্দিষ্ট বাউন্ডেড রিজন, এই দুটা ফাংশন দিয়ে বাউন্ডেড করা হয়েছে সেই রিজনটা, এই ইন্টিগ্রেশনের মানটা বের করো। কোশ্চেন নাম্বার ওয়ান। কোশ্চেন নাম্বার টু হচ্ছে ফাংশন এফ এক্স ওয়াই, এই ফাংশনটা এই একটা যে রিজন দেওয়া আছে এই রিজন দিয়ে বাউন্ডেড, তার ভলিউম বের করো। দুইটার আনসার সেমই হবে। সবাই কি কোশ্চেন বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে শুধু এই ইন্টিগ্রেশনটা সলভ করা একটা কোশ্চেন। এই কোশ্চেনটাকে আমি যদি অন্যভাবে লিখি, এই ফাংশনটা চিন্তা করি, তারপরে এই ফাংশন আর ওয়াই ইকুয়াল টু হাফ এক্স যদি বাউন্ডেড অংশের ভিতরে যদি বলা হয় ভলিউম বের করো, তাহলে সেই একই ইনফরমেশন থাকবে। আসলে আমরা ম্যাথ দুটো সলভ করার চেষ্টা করি, প্রথমে এই রিজন গুলো আগে ড্র করি। আচ্ছা, রুট ওভার এক্স এর গ্রাফ কিরকম হবে? হাফ এক্স এর গ্রাফ তো এটা হচ্ছে এক্স এক্সিস আর এটা হচ্ছে ওয়াই এক্সিস।
আচ্ছা বলো তো, এই এই যে পয়েন্ট ইন্টারসেক্ট করছে, এই গ্রাফটা আসলে এদিকেও চলে আসার কথা ছিল, এখান থেকে আমরা নিচ্ছি আর কি শুধু। এই দুইটা দুইটা ইন্টারসেক্টিং পয়েন্ট না? জি স্যার। আচ্ছা আমি যদি এখন এই দুইটা ইকুয়েশন সলভ করি, তাহলে যেহেতু কমন পয়েন্ট, এই ওয়াই কে সমান ধরো অথবা এক্স কে সমান ধরো, ওয়াই কে সমান ধরলে কি আসবে? হাফ এক্স ইকুয়াল টু রুট ওভার এক্স। যদি স্কোয়ার করি 1/4 স্কোয়ার ইকুয়াল টু এক্স। তাহলে এক্স লেখা যায় এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ফোর এক্স ইকুয়াল টু 0। তো বলতো এক্স সমান সমান কত পাবো? 0 আর 4 স্যার। 0 আর 4। তাহলে এখানে এক্স এর মান পাচ্ছি 0 আর এক্স এর মান পাচ্ছি হচ্ছে 4। আচ্ছা বলো তো, তাহলে এই যে বাউন্ডেড অংশ পাওয়া যাচ্ছে, এই যে বাউন্ডারি পাচ্ছি আমরা, এই বাউন্ডেড অংশের আপার লিমিট ওয়াই এর মান কত? এই বাউন্ডেড যে অংশটা পাচ্ছি, যে কার্ভ অংশ, এই বাউন্ডারির স্যার রুট এক্স নাকি? রুট এক্স স্যার। আপার পোর্শনটা হচ্ছে রুট ওভার এক্স, লোয়ার পোর্শন হচ্ছে হাফ এক্স, আর এক্স এর লিমিট কত? 0 থেকে 4। 4। তার মানে যদি তোমাকে বলা হয় সবসময় কনস্ট্যান্ট লিমিট বাইরে রাখবা, শেষে রাখবা, এক্স এর লিমিট 0 থেকে 4, এক্স এর লিমিট হচ্ছে ডিএক্স। আচ্ছা ওয়াই এর লিমিট কত হচ্ছে? সো Half x। 1 উপরে হচ্ছে রুট ওভার এক্স, নিচে আর x/2। x/2। এখন যদি আমি এই ইন্টিগ্রেশনটা সলভ করি তাহলে কি পাবো বলো তো? তো ভিতরে x আই হবে না ওটার? ভিতরে কিছু নাই মনে করো, এখানে 1 আছে, আচ্ছা। তাহলে এখানে কি পাবো? এই অংশটুকুর এরিয়া পাবো না? জি স্যার। Yes, sir. আচ্ছা যদি এখন এখানে হাইট জেড দেই, তাহলে এই এরিয়ার উপরে কি পাবো? ভলিউম পাবো না? ভলিউম পাবো। জি স্যার। জেড এর মান কত দেওয়া আছে? xy। xy। তাহলে এখন যদি আমি এখানে x আর y বসাই, এই xy যদি বসাই, তাহলে এখন আমাদের কি বের হচ্ছে? এই যে আমাদের যে বাউন্ডেড অংশটা, এই যে বাউন্ডেড পোর্শন, এই পোর্শনের উপর xy ফাংশনের ভলিউম পাচ্ছি না? জি স্যার। আর যদি xy ফাংশন না থাকতো তাহলে কি পাওয়া যেত? এরিয়া। এরিয়া এই পাবো। পোর্শনটুকু এরিয়া পাওয়া যেত। এখন আমরা এই পোর্শনটুকু প্রথমে ইন্টিগ্রেশন করব। তাহলে এটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট থাকবে এখানে 0 থেকে 4, ওয়াই সাথে করবো এক্স কনস্ট্যান্ট, এক্স কে বাইরে রাখবো, ওয়াই স্কোয়ার ডিভাইড বাই 2, আপার লিমিট আর লোয়ার লিমিট দরকার। আপার লিমিট হচ্ছে রুট ওভার এক্স, লোয়ার লিমিট হচ্ছে x/2, dx। তাহলে একবার আপার লিমিট বসাও, 0 থেকে 4 x/2, আপার লিমিট যদি রুট ওভার এক্স বসাও তাহলে হচ্ছে এক্স পাচ্ছ, মাইনাস যদি বসাও তাহলে x²/4 পাচ্ছ। দেখো তো এখন কি ইন্টিগ্রেশন করতে পারবে এক্স এর সাপেক্ষে? স্যার x/2 টা কিভাবে আসলো? কোনটা?
একবারে সামনে x/2। ও আচ্ছা, এইটু তো বাইরে চলে আসছে, একটু বাইরে নিয়ে আসছি তাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি স্যার। একবার ওয়াই জায়গায় বসাচ্ছি, এবার ওয়াই জায়গায় বসাচ্ছি। জি স্যার, পারবো স্যার। তার মানে আমরা কি করলাম, এই ইন্টিগ্রেশনটা সলভ করলাম। আমরা একইভাবে এই যে এখানে এটা ভলিউম বের করলাম, একইভাবে এই ম্যাথ দিয়ে যদি এখানে ফাংশন না থাকে আমরা কি বের করতে পারবো, ওই অংশের এরিয়া বের করতে পারবো। তার মানে একটা ম্যাথের 3 টাইপের কোশ্চেন। কোশ্চেন টাইপ 1 নর্মালি ইন্টিগ্রেশন করা, ডাবল ইন্টিগ্রেশন। কোশ্চেন টাইপ 2 ওই 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 কোশ্চেনটাই ভলিউম বের করার জন্য দেখানো। কোশ্চেন নাম্বার 3 ওই একই রিজন দিয়ে কি বের করা, এরিয়া বের করা। আমার ম্যাথটা কিন্তু বই থেকে একটু ডিফারেন্ট যে সলভ করাচ্ছি। স্যার বই তো শুধু ভলিউম বের করছে, এরিয়াতে বের করে নাই। হ্যাঁ, এটা বললাম যে 3 টাইপের কোশ্চেন হতে পারে এই চ্যাপ্টার থেকে, সবাই একটু নোট রাখো। এই একটা ম্যাথ দিয়ে বলা হতে পারে যখন ভলিউম হবে তখন জেড এর মানটা শুধু 1 চিন্তা করবা, আর জেড এর যদি কোনো মান দেওয়া থাকে, কোনো ফাংশন দেওয়া থাকে, সেটা বসালে অন্য একটা ভলিউম পাওয়া যাবে। তোমার চিন্তা থাকবে দুইটা। নাম্বার 1, এক্স ওয়াই তলের লিমিটের মান বের করা, এক্স এর দিকে একটা লিমিট, ওয়াই এর দিকে একটা লিমিট, এবং সেই জায়গায় ইন্টিগ্রেশন করবা, তার সাথে জেড থাকলে ভলিউম পাবো, আর জেড এর মান 1 থাকলে এরিয়া পাবো। আচ্ছা, এই মেথডে যদি কোশ্চেনে বলা হয়, এই যে রিজনটা এখানে যদি বলা হয় এক্স ইকুয়াল টু সাথে 2 দেওয়া হয় এবং এক্স ইকুয়াল টু 4 দেওয়া হয়, তাহলে আমরা কোন পোর্শনটা নিব? মানে বুঝলাম না স্যার, এক্স এর রেঞ্জটা কি 2 থেকে 4? কোশ্চেন দেওয়া আছে, মনে করো এরকম দেওয়া আছে এখন। আচ্ছা, তাহলে স্যার ওয়াই এর রেঞ্জ ওই যে রুট ওভার এক্স থেকে x/2, আর এক্স এর রেঞ্জ হচ্ছে স্যার 2 থেকে 4। এক্স রেঞ্জ 2 থেকে 4, মানে এই পোর্শনটা নিতে হবে, এই হ্যাঁ, পোর্শনটা নিতে হবে, এই পোর্শনটা, এটাই বলা হয়েছে কোশ্চেনে। সবাই কোশ্চেনটা আবার পড়ো। জি স্যার করছি। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন আছে এই ম্যাথ রিলেটেড? পরে স্যার ইন্টিগ্রেশনের প্রবলেম হইতে পারে স্যার, অনেকদিন করি না তো। আচ্ছা, সবাই একটু করা শুরু করো, যাদের প্রবলেম হবে তারা আমার সাথে আবার এই এক্সট্রা কাউন্সিলিং নিব আর কি। ওকে স্যার। ক্লাসে যেমন আজকে ক্লাসের পরেও আজকে দরকার নাই, আজকে তো এখন পড়ো নাই। আজকে তো করবো স্যার, আজকে হ্যাঁ, করবো, তারপরে প্রবলেম নেই। আচ্ছা, আজকে পড়ো, তারপরেও প্রতিদিনই অল্প অল্প করে কাউন্সিলিং নিতে পারো, সমস্যা নাই। মানে তুমি ম্যাথ করলা, এখানে আমার সাথে শেয়ার করলা কোথায় প্রবলেম, তুমি এই গুগল ক্লাসরুমেই বা এখানেই, অথবা এখানে করে ভালো আর কি, বা এই লিঙ্কে। যাদের সমস্যা হবে তারা আসলে আমি তাদের দেখাই দিব কোথায় কি প্রবলেম হচ্ছে। স্যার তাহলে একটা টাইম দিলে ভালো হয়। টাইম তো দেওয়া আছে, একটা না, অনেকগুলো টাইম দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার এই চ্যাপ্টারে এক্সারসাইজ কত থেকে কত করবো? এখন তো আগে না জানি আসলে কি হয়, মানে যদি বলো যে আজকে ওই সময় আসবো, এখানে তুমি সবকিছু রেডি থাকলো তোমার কাছে, আর আমরা সময় দিব, পরীক্ষার আগে তো প্রচুর সময় দিব, হয়তো বা 1 সপ্তাহ আগে বলবো পরীক্ষা নিব ওই দিন। আর এই 1 সপ্তাহের মধ্যে তো তুমি আমার সাথে একদিন দুদিন দেখা করার জন্য আগে থেকে টাইম দিতে পারবা, ওই টাইমে তুমি থাকবো ওই দিন, তখন আমি থাকবো আর কি। এছাড়া আর কোনো অল্টারনেটিভ নাই। কারণ হচ্ছে যদি মানে
জেনারেল কোনো প্ল্যাটফর্মে বসে থাকি, এতক্ষণ মানে নেটের সামনে বসে থাকা আমার জন্য কঠিন হয়ে যাবে। কারণ যদি কেউ না থাকে, হঠাৎ করে আমি বসে আছি এগুলো নিয়ে, তার যে সমস্যাটা হবে, আমার চোখের অবস্থা তো খারাপ, পুরো চোখ আরো চলে যাবে। যে বলবে তার জন্য আমি, যারা বলবে একজন হলো সমস্যা নেই, এখন আসবো, তখন আমি হয়তো বা লিঙ্কে ঢুকবো। যারা এই ম্যাথ গুলো প্রথম করতেছো তারা কিন্তু ডিফিকাল্টি ফেস করবা। যারা এই ম্যাথ গুলো আগে করো নাই, প্রথম করতেছো, এখানে অনেক আছে আমার ক্লাসে, তারা একটু ভালো মতো করবা, এবং অন্যরাও ভালো মতো অবশ্যই করবা। তারা একটু যদি পড়ার পর যদি কোনো সমস্যা ফেস করো, তাহলে আমার সাথে যোগাযোগ করবা। স্যার এই চ্যাপ্টারে এক্সারসাইজ কয়টা করবো, কোনগুলো করবো, একটু টাকা দিলে ভালো আছে, প্র্যাকটিস করবো। আমার কোর্স আউটলাইন লেখা আছে। ও, সব সব টাইপের তো করতে পারবা না, তুমি যেগুলো করো এবং যেগুলো কঠিন টাইপের সেগুলো আমি করাই দিব, যেগুলো কঠিন টাইপের সেগুলো করাই দিব। আর করাতে না পারলে পরীক্ষা আসবে না কোশ্চেন। ওকে স্যার। যদি ওগুলো সলভ করতে না পারি, ওই টাইপের গুলা, ওইটা ওইটা মিরিকে আসছে এরকম কিছু যা করাই করাই নেই। না স্যার, এরকম কিছু ইজি দিছি না সব। হ্যাঁ, ফাইনাল ইজি হবে আর কি, সবসময় ইজি হয় পরীক্ষা কোশ্চেন, ওইটা ইজি হবে আশা করা যায়। তোমরা এগুলো পড়ো, এবং আজকে ক্লাসে আমি আর নতুন ম্যাথ শুরু করতে পারবো না, যেহেতু 5 মিনিট সময় আছে। আমি নাম ডেকে অ্যাটেন্ডেন্স মানে নিয়ে আমার ক্লাস শেষ করব। আর কারো কোনো কোশ্চেন আছে?